হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের অন্তর্গত সিস্টার নিবেদিতার লেখা দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ পাঠ্যাংশটির পঞ্চম পার্ট নিয়ে আলোচনা করব। ইতিমধ্যেই আমি ভিডিওটির 4টি পার্ট নিয়ে আলোচনা করে দিয়েছি। তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলি দেখে নিতে পারো। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। সিমিলারলি অর্থাৎ একই রকমভাবে হি হ্যাড রিটার্ন ফ্রম এ পিলগ্রিমেজ ইন কাশ্মীর, তিনি ফিরে এসেছিলেন। দেখো কোন টেন্সে লেখা আছে, হ্যাড রিটার্ন, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সে লেখা আছে। অর্থাৎ তিনি ফিরে এসেছিলেন একটি তীর্থযাত্রা থেকে। পিলগ্রিমেজ মানে তীর্থযাত্রা, আর পিলগ্রিম মানে তীর্থযাত্রী। কোথা থেকে তীর্থযাত্রা থেকে ফিরে এসেছিলেন? কাশ্মীর থেকে। কাশ্মীরের কিন্তু অমরনাথে বিবেকানন্দ তীর্থযাত্রাতে গিয়েছিলেন, যেটা আমরা পরের টপিকে পড়ব। ঠিক আছে, তো সেই তীর্থযাত্রা থেকে যখন তিনি ফিরে এসেছিলেন, সেইং, তিনি বলতেন, দিস গডস আর নট মেয়ারলি সিম্বলস, এই যে ভগবান, হিন্দু ধর্মগ্রন্থের যত ভগবান রয়েছে, দিস গডস প্লুরাল ফর্মে ইউজ করা হয়েছে, আর নট মেয়ারলি সিম্বলস, মেয়ারলি মানে কি শুধুমাত্র, আর সিম্বলস মানে প্রতীক বা রূপ। দে আর দ্য ফর্মস, তারা হলো সেই রূপ বা সেই আকার, ফর্মস মানে রূপ বা আকার, দ্যাট দ্য ভক্তাস হ্যাভ সিন, যে রূপ বা আকারে ভক্তরা তাদেরকে দেখে। অর্থাৎ হিন্দু ধর্মশাস্ত্রের যত দেবদেবী রয়েছে, তারা কিন্তু আমাদের এই পৃথিবীর যত এলিমেন্ট রয়েছে, যত উপাদান রয়েছে, সেই প্রত্যেকটি উপাদানকে কিন্তু রিপ্রেজেন্ট করে। যেমন জলকে রিপ্রেজেন্ট করে জলের দেবতা বরুণ দেব, ঠিক আছে, আবার হাওয়ার দেবতা পবন দেব, আবার মা কালী, তিনি স্বয়ং শক্তির রূপ, শক্তির সিম্বল। ঠিক আছে, তো আমাদের হিন্দু ধর্মশাস্ত্রের প্রত্যেকটি ন্যাচারাল এলিমেন্টকে কিন্তু এক একটা দেবদেবী রিপ্রেজেন্ট করে। অ্যান্ড ইট ইজ টোল্ড অফ শ্রী রামকৃষ্ণ, অর্থাৎ শ্রী রামকৃষ্ণ সম্পর্কেও বলা হয় দ্যাট হি উড সামটাইম স্পিক, যে তিনি মাঝে মাঝে বলতেন, অর্থাৎ রামকৃষ্ণ মাঝে মাঝেই বলতেন কামিং আউট অফ সমাধি, অর্থাৎ সমাধি থেকে যখন তিনি বেরিয়ে আসতেন। এই সমাধি মানে কি আমি কিন্তু আগেও বলে দিয়েছি, সমাধি মানে ডিপ মেডিটেশন, অর্থাৎ গভীর ধ্যান। অর্থাৎ যখন ধ্যানের মধ্যে বসা হয়, একটা আলটিমেট স্টেজ, যখন কিন্তু বাইরের সঙ্গে, বাহ্যিক জগতের সঙ্গে তোমার কোনো কানেকশন থাকবে না, একেবারে তুমি চিন্তায় বিভোর হয়ে যাবে, সেটাকেই বলা হয় সমাধি। অর্থাৎ রামকৃষ্ণ যখন এই গভীর ধ্যানে মগ্ন থাকতেন এবং সেখান থেকে যখন তিনি বেরিয়ে আসতেন, অব দ্য পাস্ট এক্সপিরিয়েন্স অব দ্যাট সোল, তিনি সেই আত্মার অতীর অভিজ্ঞতার কথা বলতেন। অর্থাৎ আমাদের এই শরীরটাকে একটা কর্পোরাল স্ট্রাকচার, তার মধ্যে অর্থাৎ এই বডিটা বা এই দেহটা কিন্তু একদিন নষ্ট হয়ে যাবে, কিন্তু এই শরীরের মধ্যে যে আত্মা বাস করছে, সেই আত্মা কিন্তু অবিনশ্বর, সে শুধুমাত্র দেহ চেঞ্জ করবে। ঠিক আছে, তো সেটাই শ্রী রামকৃষ্ণ বলছেন যে তার শরীরের মধ্যে যে আত্মা বাস করত, তার অতীত অভিজ্ঞতা, অর্থাৎ এখন যে আত্মাটা রয়েছে তার অতীত অভিজ্ঞতার কথা তিনি বলতেন, দ্যাট ডুয়েল্ট উইদিন হিম, যেটা তার মধ্যে বাস করছে। ডুয়েল্ট মানে কি বাস করা, ডুয়েল এর পাস্ট ফর্ম ডুয়েল্ট। হি হু কাম অ্যাজ রামা, অ্যাজ কৃষ্ণা, অ্যাজ জিসাস ডুয়েলস হেয়ার, অর্থাৎ যিনি রাম অবতারে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, বা কৃষ্ণ অবতারে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, অথবা যিনি জিসাস রূপে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, ডুয়েলস হেয়ার, তিনিই কিন্তু আমার শরীরের মধ্যে বাস করছেন। যিনিই রাম, তিনিই কৃষ্ণা, তিনিই জিসাস, তাই তো তার নাম রামা কৃষ্ণা। অ্যান্ড দেন উড অ্যাড প্লেফুলি, এবং তারপরে মজার ছলে তিনি বলতেন, বা খেলার ছলে তিনি বলতেন, প্লেফুলি মানে খেলার ছলে বা মজার ছলে, টার্নিং টু হিজ চিফ ডিসাইপল, তার প্রধান শিষ্যের দিকে তাকিয়ে বা প্রধান শিষ্যের দিকে ঘুরে। চিফ ডিসাইপল মানে কি, রামকৃষ্ণের প্রধান শিষ্য কে ছিল? স্বামী বিবেকানন্দ। বাট নট ইন ইউর বেদান্তা সেন্স নরেন, কিন্তু তোর বেদান্ত সেন্স বা বেদান্তের জ্ঞানের মধ্যে কিন্তু বাস করে না নরেন। অর্থাৎ যেই রাম, সেই কৃষ্ণ, সেই জিসাস, এটা কিন্তু তোমাকে উপলব্ধি করতে হবে। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। অর্থাৎ তুমি যদি তর্ক করো, তাহলে কিন্তু এই জিনিসটা তুমি দেখতে পাবে না। ঠিক আছে, বেদান্ত সেন্স মানে কি, বেদান্তের জ্ঞান কি, পুঁথিগত জ্ঞান, যুক্তি তর্ক দিয়ে সব কিছুকে গ্রহণ করাবে, বিশ্বাস করা। দাস অর্থাৎ এইভাবে, উই আর অ্যাডমিটেড, আমরা স্বীকার করেছিলাম। অ্যাডমিট করা মানে এখানে কি, স্বীকার করা বা মেনে নেওয়া। টু দ্য গ্লিমসেস অফ দ্য স্ট্রাগল, গ্লিমসেস মানে কি ঝলক, অফ দ্য স্ট্রাগল, স্ট্রাগল মানে কি সংগ্রাম বা লড়াই, অর্থাৎ সেই সংগ্রামের যে ঝলক, সেটা আমরা দেখেছিলাম। দ্যাট গোজ অন ইন দ্য গ্রেট সোলস, যেটা চলতে থাকে, গো অন ফ্রেজাল ভার্ব,
এটার মানে কি কন্টিনিউ, যেটা চলতেই থাকে অন গ্রেট সোলস, মহান আত্মাদের মধ্যে, অর্থাৎ মহাপুরুষদের মধ্যে। গ্রেট সোলস মানে কি মহাপুরুষ, অর্থাৎ যত মহাপুরুষ রয়েছে তাদের প্রত্যেকের মধ্যেই কিন্তু একটা সংগ্রাম চলতে থাকে। কিসের সংগ্রাম? পরীক্ষাতে সেটা কোয়েশ্চেন পড়বে, দাগ দিয়ে রাখো, পরেই উত্তরটা দেওয়া আছে দেখো। ফর দ্য কো রিলেশন অ্যান্ড মিউচুয়াল অ্যাডজাস্টমেন্ট। কো রিলেশন মানে কি পারস্পরিক সম্পর্ক, আর মিউচুয়াল অ্যাডজাস্টমেন্ট মানে কি যে পারস্পরিক সমন্বয় সাধন। এই দুয়ের মধ্যে যে একটা দ্বন্দ্ব চলতে থাকে মহাপুরুষদের আত্মার মধ্যে, সেটাকে আমরা দেখেছিলাম। অফ ডিফারেন্ট রিয়েলাইজেশনস অফ ডিফারেন্ট টাইমস, অর্থাৎ বিভিন্ন সময়ের যে বিভিন্ন উপলব্ধি। রিয়েলাইজেশন মানে কি উপলব্ধি, অর্থাৎ এখন ছোট আছো, তোমাদের মধ্যে হয়তো এই যে ধর্ম কর্ম ঠাকুর দেবতা এই সমস্ত নিয়ে কোনো রকমের একটা চিন্তাভাবনা কিছু নেই, বা এগুলোকে তোমরা হয়তো ততটাও মানো না। কিন্তু যখন তুমি বড় হবে, একটু বয়স হবে, তখন দেখবে তোমার একটু ধর্মকর্মের মধ্যেই মনোনিবেশ করবে, ঠিক আছে, একটু হরিনাম সংকীর্তন করতে ইচ্ছা করবে। যেগুলোকে এখন তোমার ভালো লাগবে না, যখন বড় হবে তখন সেই উপলব্ধিটা মনের মধ্যে আসবে, তখন চেঞ্জ হয়ে যাবে তোমার পারসেপশান। সেটাই এখানে বলছে, ডিফারেন্ট রিয়েলাইজেশনস অফ ডিফারেন্ট টাইমস। এটা কিন্তু মহান আত্মাদের মধ্যেও হয়, আমরা সাধারণ ছাপোষা মানুষ, আমাদের মধ্যে তো হবেই। অন দ্য ওয়ান সাইড দ্য মাদার, অন দ্য আদার সাইড ব্রহ্ম। একদিকে মা এবং আরেকদিকে ব্রহ্ম। তাহলে প্রবলেমটা কোথায় হচ্ছে? মা বলতে এখানটা কি দ্য গডেস কালী, ঠিক আছে, অলমাইটি গডের কথা বলা হয়েছে, যেটা কিনা আমাদেরকে বিশ্বাস দ্বারা গ্রহণ করতে হবে, ঠিক আছে। অন দ্য আদার সাইড ব্রহ্ম, আর অপর দিকে কি রয়েছে? ব্রহ্ম মানে কি দ্য ট্রুথ অফ নলেজ। প্রথমেই আমি বলে দিয়েছিলাম ব্রহ্ম মানে কি ট্রুথ অফ নলেজ, সত্যের জ্ঞান, অর্থাৎ যুক্তি তর্ক দিয়ে যেগুলোকে গ্রহণ করতে হয়। বিবেকানন্দ প্রথম দিকে কি ছিল? সব কিছুকে যুক্তি তর্ক দিয়ে গ্রহণ করতো। তিনি মূর্তি পূজাতে বিশ্বাসী ছিলেন না, তিনি মাতৃপূজাতেও বিশ্বাসী ছিলেন না, কিন্তু পরবর্তীকালে ধীরে ধীরে তার মধ্যে এই রিয়েলাইজেশনটা আসে যে হ্যাঁ, মাতৃ প্রতিমার মধ্যেও কিন্তু সর্বশক্তিমান ঈশ্বর বাস করেন। এটা তিনি পরবর্তীকালে উপলব্ধি করেছিলেন। উই আর রিমাইন্ডেড, আমাদেরকে মনে করিয়ে দেওয়া হয়েছিল অব দ্য স্বামীজ ওন ওয়ার্ড, স্বামী বিবেকানন্দের কিছু নিজস্ব কথা, যেগুলো তিনি একদা আমাদেরকে বলেছিলেন হার্ড লং এগো, যেটা আমরা অনেক আগে শুনেছিলাম বিবেকানন্দের কাছ থেকে। সেই কথাটা কি? দ্য ইমপার্সোনাল গড, অর্থাৎ নৈর্ব্যক্তিক ঈশ্বর। ইমপার্সোনাল মানে কি নৈর্ব্যক্তিক বা নির্গুণ ব্রহ্ম, ঠিক আছে। সিন থ্রু দ্য মিস্ট অফ সেন্স, যদি তাকে জ্ঞানের পরিধির মধ্যে দিয়ে দেখা হয়। মিস্ট অফ সেন্স মানে কি জ্ঞানের পরিধির মধ্যে দিয়ে যদি তুমি এই নির্গুণ ব্রহ্মকে দেখো, ইজ পার্সোনাল, সেটা ব্যক্তিগত হয়ে যাবে বা সদ্গুণ ব্রহ্ম হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ জ্ঞানস চক্ষু দিয়ে, তোমার মনের চোখ দিয়ে তাকে দেখতে হবে। ইন ট্রুথ ইট মাইট ওয়েল বি, অর্থাৎ এটা কিন্তু একেবারেই সত্যি দ্যাট দ্য টু আইডিয়াস, এই দুটো ধারণা, কোন দুটো ধারণা? দ্য মাদার অ্যান্ড দ্য ব্রহ্ম। একদিকে মা থাকবে অর্থাৎ গডেস কালী থাকবে, এবং অপরদিকে ব্রহ্ম থাকবে। এই যে দুটো ধারণা কুড নট বি রিকনসাইল্ড, এই দুটোর মধ্যে কিন্তু কখনোই সমন্বয় সাধন করা সম্ভব নয়, ঠিক আছে। রিকনসাইল্ড মানে কি সমন্বয়, যোগসূত্র স্থাপন করা, অর্থাৎ মায়ের সঙ্গে ব্রহ্মের কিন্তু তুমি কখনো যোগসূত্র স্থাপন করতে পারবে না। বোথ কনসেপশনস কুড নট বি ইকুয়ালি ট্রু, এই দুটো যে ধারণা, কনসেপশনস মানে কি ধারণা, এই দুটো ধারণা একসঙ্গে কখনো সত্য হতে পারে না। অর্থাৎ মা এবং ব্রহ্ম এই দুটো একসঙ্গে কিন্তু সত্য হবে না অ্যাট দ্য সেম টাইম, একই সময়। ইট ইজ ক্লিয়ার এনাফ, এটা যথেষ্টই পরিষ্কার, দ্যাট ইন দ্য এন্ড, যে একেবারেই শেষে, অর্থাৎ সব কিছুর শেষে যখন তুমি পৌঁছাবে জীবনের চরম পর্যায়ে, অ্যাজ এ সাবজেক্টিভ রিয়েলাইজেশন, যখন বিষয়ভিত্তিক উপলব্ধি তোমার হবে, আইদার দ্য মাদার মাস্ট বিকাম ব্রহ্ম, হয় মাকে ব্রহ্ম হতে হবে, অর ব্রহ্ম দ্য মাদার, অথবা ব্রহ্মকে কিন্তু মা হতে হবে। দুটো একসঙ্গে তুমি করতে পারবে না, হয় মাকে ব্রহ্ম হয়ে যেতে হবে, না হলে ব্রহ্মকে মা হয়ে যেতে হবে। ওয়ান অফ দ্য টু, এই দুটোর মধ্যে একটা মাস্ট মেল্ট ইনটু দ্য আদার, অন্যটার সঙ্গে কিন্তু মিশে যাবে। মেল্ট মানে অ্যাকচুয়ালি গলে যাওয়া, এখানে মিশে যাওয়া বলতে পারি। অর্থাৎ হয় মাকে ব্রহ্মের সাথে মিশে যেতে হবে, না হলে ব্রহ্মকে কিন্তু মায়ের সঙ্গে মিশে যেতে হবে। দ্য কোয়েশ্চেন অফ হুইচ, এখন প্রশ্নটা হলো ইন এনি পার্টিকুলার কেস, কোনো একটা নির্দিষ্ট ক্ষেত্রে, ডিপেন্ডিং অন দ্য ডেস্টিনি, যেটা কিনা ভাগ্যের উপরে নির্ভর করে, অ্যান্ড দ্য পাস্ট অফ দ্য ওরশিপিং সোল, এবং যে পুজো করছে তার আত্মার উপরে, তার আত্মার অতীত অভিজ্ঞতার উপরে। ফর মাই ওন পার্ট,
আমার নিজের ক্ষেত্রে, এখানে আমার নিজের ক্ষেত্রে বলতে কি সিস্টার নিবেদিতা তার নিজের কথা বলছে। দ্য কনভারসেশন অর্থাৎ সেই কথোপকথন আই হ্যাভ রিলেটেড, যার কথা আমি উল্লেখ করেছি, অর্থাৎ বিবেকানন্দের সঙ্গে যে সমস্ত কথোপকথনের কথা আমি এই গল্পের মধ্যে উল্লেখ করেছি, মার্কড অ্যান এপক, সেটা একটা যুগের সূচনা করেছে আমার ক্ষেত্রে, অর্থাৎ আমার জীবনে একটি নবযুগের সূচনা করেছে। এপক মানে কি যুগ। এভার সিন্স, সেই থেকে ইট টুক প্লেস, মানে যখন থেকে এই ঘটনাটি ঘটেছিল, আই হ্যাভ থট, আমি ভেবেছিলাম, আই স ইন মাই মাস্টার্স অ্যাটিটিউড, যেটা আমি আমার প্রভুর আচরণের মধ্যে দেখেছিলাম। আমার মাস্টার বলতে কি, আমার প্রভু বলতে কি স্বামী বিবেকানন্দের আচরণের মধ্যে আমি দেখেছিলাম এ সার্টেন এলিমেন্ট, একটি নির্দিষ্ট উপাদান। সার্টেন মানে কি নির্দিষ্ট, আর এলিমেন্ট মানে উপাদান। অফ ওয়ান হু ক্যারিড ফর অ্যানাদার, অর্থাৎ একজন ব্যক্তি যে কিনা অন্য কোনো ব্যক্তির একটা জিনিসকে সে বহন করে নিয়ে চলেছে। এ ট্রাস্ট, সেটা কি একটি দায়িত্ব। ট্রাস্ট মানে এখানে দায়িত্ব। কনফাইডেড টু হিম, যেটা কিনা তার উপরে অর্পণ করা হয়েছে, অর্থাৎ স্বামী বিবেকানন্দ তার প্রভু যে জিনিসটা বহন করে নিয়ে চলেছে বা যে দায়িত্বটা বহন করে নিয়ে চলেছে সেটা কিন্তু তার নয়, তার উপরে অন্য কেউ অর্পণ করেছে। অর্থাৎ শ্রীরামকৃষ্ণ পরমহংস তিনিই কিন্তু তার যে অসমাপ্ত কাজ সেটার দায়িত্ব কিন্তু স্বামী বিবেকানন্দকে দিয়ে গিয়েছিলেন, এবং বিবেকানন্দই কিন্তু সেটা বহন করে সামনের দিকে নিয়ে চলেছেন। এবং তিনিও কিন্তু এমন একজন শিষ্য বা শিষ্যাকে খুঁজছেন যে তার এই দায়িত্বটাকে বহন করে নিয়ে যেতে পারবে, এবং সেটা কিন্তু সিস্টার নিবেদিতা। হি উড অলওয়েজ, তিনি সর্বদাই, হোয়েন আস্কড টু এক্সপ্লেন দ্য ইমেজ অফ কালী, যখন তাকে বলা হতো যে কালী ঠাকুরের ইমেজটাকে এক্সপ্লেন করতে বা ব্যাখ্যা করতে, এই যে মা কালীর যে খড়গধারিণী রূপ এটাকে তুমি ব্যাখ্যা করো, তখন তিনি কি বলতেন, স্পিক অফ ইট অ্যাজ এ বুক অফ এক্সপিরিয়েন্স, তিনি এটাকে অভিজ্ঞতার বই বলে উল্লেখ করতেন। তাহলে পরীক্ষায় প্রশ্ন পড়বে, এটাকেও দাগ দিয়ে রাখো। অর্থাৎ স্বামী বিবেকানন্দ মা কালীকে কিসের সঙ্গে তুলনা করেছেন, একটা অভিজ্ঞতার বইয়ের সঙ্গে, বুক অফ এক্সপিরিয়েন্সের সঙ্গে তুলনা করেছেন। ইন হুইচ দ্য সোল টার্নস পেজ আফটার পেজ, যেখানটায় আত্মাটা কি করে, পাতার পর পাতা উল্টে যাচ্ছে। এখানে কিন্তু হিউম্যান বিংসের কথা বলে নিন, একটা আত্মা। সব সময় মনে রাখবে আমাদের যে এই দেহটা, কর্পোরাল স্ট্রাকচারটা, এটা কিন্তু একদিন ধ্বংস হয়ে যাবেই যাবে, ঠিক আছে, এটা নশ্বর, কিন্তু এর ভিতরে যে সোলটা রয়েছে সেটা অবিনশ্বর। তো সেই সোল বা আত্মাটা কি করছে, পাতার পর পাতা, মা কালীকে জানার জন্য সে পাতার পর পাতা উল্টে যাচ্ছে বুক অফ এক্সপিরিয়েন্সে। কেন? অনলি টু ফাইন্ড দ্যাট দেয়ার ইজ নাথিং ইন ইট, শুধু এটাই দেখার জন্য যে এখানে তো আদৌ কিছুই নেই, আফটার অল কিচ্ছু নেই। পরিশেষে দেখতে পেল যে এই বুক অফ এক্সপিরিয়েন্সটা কিছু নেই। আমরা যে জীবনে এই যে এত কষ্ট করছি, এত পরিশ্রম করছি, টাকা পয়সা উপার্জনের পিছনে র্যাট রেসে লেগে রয়েছি, ঠিক আছে, তো একটা সময় গিয়ে কি হবে, আমরা যতই টাকা পয়সা ইনকাম করি না কেন সেগুলো কিন্তু আমরা নিয়ে যেতে পারবো না। আলটিমেটলি সেগুলোকে রেখে আমাদের এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আমাদের এই কর্পোরাল স্ট্রাকচারটা ধ্বংস হয়ে যাবে, আমাদের আত্মাটা গিয়ে হয়তো অন্য কোনো জায়গাতে আবার আশ্রয় নেবে। তো সেটাই বলছে স্বামী বিবেকানন্দ যে মা কালীকে যদি তুমি জানতে চাও তাহলে সেটা কি, সেটা হলো একটা অভিজ্ঞতার বই, যে বইটাকে তুমি যত উল্টাবে তত তোমার এক্সপিরিয়েন্স বাড়বে, এবং পরিশেষে যখন তুমি গিয়ে পৌঁছবে তোমার অভিজ্ঞতাটা কি হবে, বিগ জিরো, সেখানে কিছুই নেই। অ্যান্ড দিস টু মাই ওন মাইন্ড ইজ দ্য ফাইনাল এক্সপ্লেনেশন, এবং এটাই আমার মনের চূড়ান্ত ব্যাখ্যা। অর্থাৎ আমার মনের মধ্যে মা কালী সম্পর্কে চূড়ান্ত ব্যাখ্যা কি, এটা কিন্তু একটা বুক অফ এক্সপিরিয়েন্স। অর্থাৎ বিবেকানন্দের সঙ্গে স্বামী সিস্টার নিবেদিতা কিন্তু একেবারেই সহমত। কালী দ্য মাদার ইজ টু বি দ্য ওরশিপ অফ দ্য ইন্ডিয়ান ফিউচার, অর্থাৎ অদূর ভবিষ্যতে ভারতে কিন্তু মা কালীরই পুজো করা হবে সর্বত্র। ইন হার নেম, অর্থাৎ তার নাম নিয়েই কিন্তু উইল হার সন্স, তার সন্তানেরা মানে তার ভক্তরা, ফাইন্ড ইট পসিবল, তারা এটা সম্ভবপর হবে তাদের জীবনে, টু সাউন্ড মেনি এক্সপিরিয়েন্সেস টু দেয়ার ডেপথস, অনেক অভিজ্ঞতার গভীরে তারা যেতে পারবে, অনেক অভিজ্ঞতা তারা সঞ্চয় করতে পারবে মা কালীর নাম নিয়েই। অ্যান্ড ইয়েট ইন দ্য এন্ড, এবং তথাপি পরিশেষে আমরা কি বলতে পারি, দেয়ার হার্টস উইল রিটার্ন টু দ্য অ্যানসিয়েন্ট উইজডম, তাদের হৃদয়টা ফিরে যাবে সেই প্রাচীন জ্ঞানে। অ্যানসিয়েন্ট মানে কি প্রাচীন, আর উইজডম মানে জ্ঞান। অ্যান্ড ইচ ম্যান উইল নো, আর প্রত্যেকটি মানুষই জানবে, হোয়েন হিজ আওয়ার কামস, যখন তার সময় আসবে। এখানে আওয়ার বলতে কি মৃত্যুর সময়, কোন সময়ের কথা বলা হয়েছে, যখন প্রত্যেকটি মানুষের মৃত্যুর সময় আসবে, দ্যাট অল হিজ লাইফ ওয়াজ বাট এ ড্রিম, তখন তার উপলব্ধিটা কি হবে, তার পুরো জীবনটাই ছিল একটা স্বপ্নের মতো, স্বপ্ন ছাড়া আর কিছুই নয়।
প্রত্যেকটি মানুষ একটি শিশু হিসেবে একদিন জন্মগ্রহণ করেছে, ধীরে ধীরে সে বড় হয়েছে, তার অভিজ্ঞতার বইটা কিন্তু পরিপূর্ণ হয়েছে এবং সবার শেষে জীবনের শেষ মুহূর্তে যখন সে এসে পৌঁছচ্ছে তখন জীবন সম্পর্কে তার কী উপলব্ধি হচ্ছে, যে এটা একটা স্বপ্ন ছাড়া আর কিছুই নয়। হু ডাজ নট রিমেম্বার, কার না মনে আছে দ্য বেদা লাইক ওয়ার্ডস অফ দ্য গীতা, অর্থাৎ গীতাতে যে বেদের মতো বাণীগুলো লেখা রয়েছে, বেদ বাণী লেখা রয়েছে, বেদের মতো, কিন্তু এখানে লাইক মানে মতো। নট ভেরিলি, সত্যিই না, ভেরিলি মানে কি সত্যি সত্যি, আর নট ভেরিলি মানে সত্যি সত্যিই না। বাই অ্যাভয়েডিং অ্যাকশান, অর্থাৎ কর্মকে এড়িয়ে গিয়ে, কর্মকে অ্যাভয়েড করে, ক্যান ম্যান রাইজ টু দ্য ইনঅ্যাকশান, মানুষ কি নিষ্ক্রিয়তার পর্যায়ে পৌঁছতে পারে? অর্থাৎ কর্ম না করলে কিন্তু আমাদের মুক্তি নেই, আমাদের প্রত্যেকের যা যা কর্ম সেই কর্ম করতে হবে। কর্মকে অ্যাভয়েড করে কখনোই কিন্তু আমরা মুক্তি পাবো না। তো সেটাই এখানে বলছে, বেদের গীতাতে যেটা লেখা রয়েছে যে কর্ম আমাদের সবাইকে করতে হবে। বাই অ্যাভয়েডিং অ্যাকশান উই ক্যান নট রাইজ টু দিস ইনঅ্যাকশান। মে উই নট, সিমিলারলি একই রকমভাবে আমরাও হয়তো পারবো না। নো ফর এ সার্টেনটি, হয়তো আমরা নিশ্চিতভাবেই জানি দ্যাট নট উইদাউট গোয়িং থ্রু দিস এক্সপিরিয়েন্স, যে এই অভিজ্ঞতার মধ্য দিয়ে না গেলে ক্যান উই রিচ দ্য রিয়েলাইজেশন অ্যাট দ্য এন্ড, আমরা কি পরিশেষে সেই উপলব্ধির স্তরে পৌঁছতে পারবো? অর্থাৎ আমাদের কি সেই সত্যের জ্ঞানটা হবে? লাইনটা একটু গভীরে গিয়ে ভাবতে হবে। দেখো, একটা সন্তান যখন ভূমিষ্ঠ হয় তার কিন্তু কোনো অভিজ্ঞতা থাকে না, ধীরে 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 সে অভিজ্ঞতা অর্জন করতে থাকে। যখন সে প্রথম ধীরে ধীরে কোনো কিছুকে স্পর্শ করতে শেখে, সে জানে না যে কোনটাতে টাচ করলে তার বিপদ হতে পারে আর কোনটাতে সে সেফ থাকবে। সে আগুন বলতে কি চেনে না, কিন্তু যখন সে গিয়ে প্রথমবার আগুনে হাত দেবে তখন সে বুঝতে পারবে যে এটা অ্যাকচুয়ালি গরম, এখানে হাত দিলে আমার ক্ষতি হতে পারে। তাহলে এটা কি হলো, তার অভিজ্ঞতা সঞ্চয় হলো, দ্বিতীয়বার সে কিন্তু আগুনে হাত দেবে না। ঠিক সিমিলারলি এখানেও সেই একই কথা বলছে যে এক্সপিরিয়েন্স না হলে আমরা কি রিয়েলাইজেশনে পৌঁছতে পারবো? আমাদের কি সত্যের অভিজ্ঞতাটা হবে? হবে না পরিশেষে। থ্রু দ্য মাদার টু ব্রহ্ম, অর্থাৎ মায়ের মধ্য দিয়ে কিন্তু ব্রহ্মের জ্ঞান অর্জন করতে হবে। থ্রু দ্য নিউ লাইফ অ্যান্ড নলেজ, অর্থাৎ নবজীবনের মধ্য দিয়ে জ্ঞান অর্জন করতে হবে। অ্যান্ড মেনি চেঞ্জেস, এবং অনেক পরিবর্তনের মধ্য দিয়ে। থ্রু দ্য স্ট্রাগলস, সংগ্রামের মধ্য দিয়ে। দ্য ভিক্টরিজ, জয়ের মধ্য দিয়ে, অর্থাৎ সংগ্রাম করলে তবেই তুমি জয় পাবে, আবার পরাজয়ও পেতে পারো। অ্যান্ড দ্য ডিফিটস, এবং পরাজয়ের মধ্য দিয়ে। টু দ্য ইমিডিয়েট ফিউচার, অদূর ভবিষ্যতে। টু দ্যাট সেফ হেভেন, সেই নিরাপদ স্বর্গে। অব দ্য সোল হোয়ার অল ইজ ওয়ান, সেই আত্মারা যেখানে আশ্রয় নেয়, যেখানে সবই এক। অ্যান্ড অল ইজ পিস, এবং সবই শান্তি। অর্থাৎ পরিশেষে যখন আমরা মৃত্যুর পরে সেই নিরাপদ স্থানে বা হেভেনে গিয়ে পৌঁছবো, যেখানে গিয়ে দেখবো সবই তো সমান, সবই এক, এখানে ভেদাভেদ, এত জাতি ধর্ম বর্ণ এসব কিছুই নেই, এগুলো সব মানুষের সৃষ্টি। As I look more and more closely into the life of that great teacher, যত আমি আরও নিবিড়ভাবে, ক্লোজলি মানে কি নিবিড়ভাবে বা ঘনিষ্ঠভাবে আমি আমার প্রভুর যে জীবনটা সেটাকে যতই আমি দেখি, whom I have followed, যাকে আমি অনুসরণ করেছি, I see, আমি দেখি, each day, প্রত্যেক দিন, with growing clearness, আরও স্পষ্টভাবে আমি বুঝতে পারি হাউ হি হিমসেলফ ওয়াজ টার্নিং দ্য পেজেস অফ দ্য বুক অফ এক্সপিরিয়েন্স, যে কিভাবে তিনি এই অভিজ্ঞতার বইয়ের পাতাগুলোকে তিনি উল্টে গিয়েছেন। অভিজ্ঞতার বই বলতে কি, মা কালীর কথা বলা হয়েছে এখানে। অ্যান্ড দ্যাট ইট ওয়াজ অনলি হোয়েন হি হ্যাড কাম টু দ্য লাস্ট ওয়ার্ড, এবং পরিশেষে যখন সে সেই বইয়ের শেষ শব্দটা পড়ছেন, দ্যাট হি কুড লাই ব্যাক লাইক এ ওয়ারি চাইল্ড, সে তখন কি দেখছে, যে সে একটি ক্লান্ত অবসন্ন শিশুর মতো সে চিত হয়ে শুয়ে রয়েছে। লাই ব্যাক অর্থাৎ চিত হয়ে সে শুয়ে রয়েছে, লাইক এ ওয়ারি চাইল্ড, লাইক মানে কি মতো, এটা কিন্তু সিমিলি ইউজ করা হয়েছে। অর্থাৎ বিবেকানন্দ নিজেকে কিসের সঙ্গে তুলনা করেছেন? একটি ক্লান্ত অবসন্ন শিশু, সারাদিন খেলাধুলা করার পরে যখন সে অত্যন্ত অবসন্ন হয়ে পড়ে, সে এসে কার কাছে আশ্রয় নেয়? তার মায়ের কোলে আশ্রয় নেয়। ইন দ্য আর্মস অফ হিজ মাদার, তার মায়ের দুই বাহুতে সে গিয়ে আশ্রয় নিয়েছে। টু বি র্যাপড অ্যাওয়ে অ্যাট লাস্ট ইনটু দ্য সুপ্রিম রেভেলেশন, অবশেষে তিনি কিন্তু সেই চরম সত্য উপলব্ধি করতে পেরেছিলেন। সুপ্রিম রেভেলেশন মানে কি, চরম সত্যকে তিনি উপলব্ধি করতে পেরেছিলেন অবশেষে। নোয়িং দ্যাট অল দিস ওয়াজ বাট এ ড্রিম, তিনি পরিশেষে কি জানতে পেরেছিলেন? যে এই সব কিছুই ছিল আসলে একটা স্বপ্ন। তাহলে এখান থেকেও পরীক্ষায় প্রশ্ন পড়বে যে স্বামী বিবেকানন্দের সুপ্রিম রেভেলেশন কি ছিল, তিনি পরিশেষে কোন সত্যটা উপলব্ধি করতে পেরেছিলেন? যে অল দিস ওয়াজ বাট এ ড্রিম, যেই সব কিছুই ছিল একটা স্বপ্ন। আজকের ক্লাসটি এখানেই শেষ হলো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।